কানাডাতে আসার যতগুলো প্রোগ্রাম রয়েছে এর মধ্যে আপনারা জানেন যে স্কিল মাইগ্রেশনে সবচেয়ে অধিক সংখ্যক ব্যক্তিরা কানাডাতে ল্যান্ডিং করেন। স্কিল মাইগ্রেশন বলতে আসলে কী বোঝায় অ্যাট এ গ্যালেন্সে যদি আমরা বলি, যাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো না কোনো কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে বলা হচ্ছে স্কিল্ড। এবং এক্ষেত্রে ইউজুয়ালি যারা কর্মজীবনে মাত্র প্রবেশ করেছেন 1-2 বছরের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে একদমে 10-15 বছর পর্যন্ত তাদের এক্সপিরিয়েন্স রয়েছে, এই ব্যক্তিরা এখানে স্কিল মাইগ্রেশন ক্যাটাগরিতে আবেদন করেন। যাদের বয়স 50 বা 45-এর উপরে বলা চলে, 45 থেকেই ধরি, তারা কিন্তু আর স্কিল মাইগ্রেশনে আসতে পারে না। কী জন্যে? তারা তাদের স্কিলটাকে সেল করে অলরেডি এক্সপিরিয়েন্সড হয়ে গেছে। এখন আর তাদেরকে এই ক্যাটাগরিতে ফেলানো হয় না, তাদেরকে বিজনেস মাইগ্রেশন এই ক্যাটাগরিগুলোতে মূলত আসার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। এই জন্যে যারা স্কিল মাইগ্রেশনে আসার চেষ্টা করেন, চিন্তাভাবনা করেন, তাদের সর্বোচ্চ বয়স লিমিট হতে পারে 45-এর পরে যদি কেউ আসতে চান তাহলে অন্য ক্যাটাগরিগুলোকে চয়েস করতে হবে। তো যাই হোক, আজকের আমাদের যে আলোচনার টার্গেট অডিয়েন্স তারা হচ্ছেন স্কিল মাইগ্রেন্টস, অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি হোক, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম হোক, এগুলোর মাধ্যমে যারা কানাডাতে আসতে চান তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব। প্র্যাকটিক্যাল কিছু তথ্য আপনাদের সামনে একদম চোখের সামনে তুলে ধরে দেখাবো যে প্রকৃতপক্ষে এই ক্যাটাগরিগুলোতে কোন টাইপের ব্যক্তিরা সুযোগ পাচ্ছে। আপনারা অনেকেই কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে বসে আছেন, বিভিন্ন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল করে বসে আছেন, ওয়েটিংয়ে আছেন, বছরের পর বছর ওয়েটিংয়ে আছেন, চিন্তা করছেন, টেনশন করছেন, আসলে কারা চান্স পাচ্ছে? এই যে লক্ষ লক্ষ ব্যক্তিরা কানাডাতে আসতেছে, এরা কারা? আমরা কেন সুযোগগুলো পাই না? আমাদের আসলে ল্যাকিংসগুলো কোথায়? এই ল্যাকিংসগুলো আপনাকে ধরে দেওয়ার জন্যে, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে তুলে ধরার জন্য মূলত আজকে 3টি গুরুত্বপূর্ণ এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরবো। এই জন্যই মূলত স্কিল মাইগ্রেন্ট প্রত্যাশীদেরকে আজকের আলোচনাটিতে আমরা কল করেছি, তাদের জন্যই আলোচনাটিকে করা হয়েছে। These are the profiles receiving ITA in the latest Express Entry French Proficiency Draw. তো কানাডাতে আসার জন্যে যতগুলো ওয়ে আছে তার মধ্যে আমরা বলতেছি যে ভাই আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা গেইন করুন, এবং এটি পৃথিবীর যেখানেই বসে থাকুন না কেন সেখান থেকে ইট ইজ পসিবল, ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ ভেরি পসিবল, বাট নিড টু বি ডিটারমাইন্ড টু বি স্কিলড ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। জাস্ট ভালোভাবে কোর্সগুলো করতে পারলে আপনি এখানে যদি CLB-7 ইকুইভ্যালেন্ট স্কোর উঠাতে পারেন তাহলে আপনি একটা ম্যাজিক্যাল ফিগার দেখতে পারবেন, আপনার লাইফে ম্যাজিক্যাল চেঞ্জ দেখতে পারবেন। এই ম্যাজিক্যাল চেঞ্জটা কীরকম হতে পারে সেটা প্র্যাকটিক্যালি দেখুন আজকের আলোচনায়। তো কানাডার প্রথম যে ক্যাটাগরি বেস সিলেকশন ড্র অনুষ্ঠিত হলো 2025 সালের এই ফেব্রুয়ারি মাসে, সেখানে 6500 ব্যক্তি এখানে ITA পেয়েছেন, আপনারা সেটা জানেন। যেখানে আপনার CRS স্কোর অনেক ড্রপ করেছিল, আপনার 430-এরও নিচে। তো এটা এত কম স্কোরে এই ব্যক্তিরা যে 6500 ব্যক্তি সুযোগ পেলেন, এটার সুযোগটা তৈরি হয়েছিল মূলত তাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার কারণে। তো এখানে যে বিষয়গুলি প্র্যাকটিক্যালি আজকে তুলে ধরবো আমরা, হুইচ কাইন্ডস অফ প্রোফাইলস ইন দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম রিসিভড ITA ইন দি মোস্ট রিসেন্ট ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি। কোন ক্যাটাগরির প্রোফাইলওয়ালারা এই সুযোগগুলো নিচ্ছে, সেই প্রোফাইলওয়ালাদের মধ্যে আপনি নিজেকে কীভাবে ইন্ট্রোডিউস করতে পারেন, নিজেকে কীভাবে পরিবর্তন করতে পারেন, কীভাবে পরিবর্তন এনে আপনি তাদের মধ্যে পড়ে যেতে পারেন, ITA পাওয়ারদের মধ্যে। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন হাউ ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি ক্যান অলসো ইনক্রিজ CRS, এবং CRS স্কোরটা কীভাবে ম্যাজিক্যালি ইনক্রিজ হতে পারে সেটাও আপনারা দেখতে পারবেন। তো আমরা এখানে পরবর্তী স্লাইডে যেটা দেখতেছি, হুইচ প্রোফাইলস রিসিভড ITA ইন দি মোস্ট রিসেন্ট এক্সপ্রেস এন্ট্রি ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি ড্র। প্রথমে আমরা এক্সাম্পল হিসেবে অ্যামাডু কোন এর নামে একজন ব্যক্তি যার বয়স 32 বছর, তাকে এখানে তুলে আনলাম। তিনি একজন মেকানিক উইথ 3 years অফ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দি কান্ট্রি। ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে তার দেশে তিনি 3 বছর কাজ করেছেন। এরপরে তিনি কি করেছেন, ব্যাচেলর ডিগ্রি করেছেন তার দেশেই, সেটার ইকুইভ্যালেন্ট তিনি একটা ECA রিপোর্ট করিয়েছেন। ECA করে তিনি সেটার ইকুইভ্যালেন্ট ব্যাচেলর ডিগ্রি পেয়েছেন, ক্যানাডিয়ান ইকুইভ্যালেন্ট। এরপরে তিনি কি করেছেন, তার দেশে তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে জন্যে তিনি চেষ্টা করেছেন, সেখানে তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সামে NCLC এক্সামে তিনি লেভেল
লেভেল 9 স্কোর উঠিয়েছেন এবং ইংলিশে তিনি CLB 6 পেয়েছেন। তো CLB 6 কিন্তু খুব বেশি স্কোর তা কিন্তু না। তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তার যে অ্যাচিভমেন্ট সেটা কীভাবে হেল্প করেছে দেখুন। আমরা এখানে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে আপনাদের দুর্বলতাগুলো কোথায় সেটাই একটু তুলে ধরার জন্যেই। তার বয়স হচ্ছে 32-এর কারণে তিনি পয়েন্ট পেলেন 94। এখানে কিন্তু 1200-এর মধ্যে স্কোরিং। এডুকেশনে ব্যাচেলর ডিগ্রির কারণে তিনি এখানে পয়েন্ট পেলেন 120। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তিনি এখানে ইংলিশ এবং ফ্রেঞ্চের মধ্যে ফ্রেঞ্চটাকে তিনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে চয়েস করেছেন। সেখানে তার NCLC লেভেল 9 হওয়ার কারণে সেখানে তিনি স্কোর পেয়েছেন 124। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে চয়েস করার কারণে এবং তার CLB 6 হলো, এখানে তিনি পয়েন্ট পেয়েছেন মাত্র 4। স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টরস, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, সেটা হলো যে ল্যাঙ্গুয়েজে তার স্কোর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ভালো করার কারণে NCLC 9 পাওয়ার কারণে এখানে বোনাস স্কোর হিসেবে সে স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টরে এডুকেশন এবং NCLC 9 এই জায়গাতে এই দুটোর সমন্বয়ে তিনি 25 বোনাস পয়েন্ট পেলেন। আবার স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টর ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানেও NCLC অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্টে তার 9 এবং 3 বছরের যে তার দেশে অভিজ্ঞতা ছিল, কাজের এক্সপিরিয়েন্স, যেটার কারণে তিনি এখানে বোনাস পয়েন্ট পেলেন 50। আবার অ্যাডিশনাল ফ্যাক্টরে তিনি 65 পয়েন্ট পেয়েছেন। NCLC 7 or higher in French and CLB 5 or higher in ইংলিশ এবং ফ্রেঞ্চ দুইটি ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়ার কারণে এবং NCLC 7-এর উপরে পাওয়ার কারণে এখানে আরও তিনি বোনাস পয়েন্ট পেয়েছেন। প্লাস পোস্ট সেকেন্ডারি এডুকেশন ছিল, এই তিনটার সমন্বয়ে বোনাস পয়েন্ট পেয়েছেন 65। তাহলে এখানে দেখুন এক্সট্রা পয়েন্ট 25, 50, 65 এগুলোর সবগুলোর বিহাইন্ডে রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের তার যে অ্যাচিভমেন্ট সেটি। তাই এখানে দেখুন আপনারা কোর হিউম্যান ক্যাপিটাল পয়েন্ট উইদাউট স্পাউস, এখানে কোর হিউম্যান ফ্যাক্টরে তার পয়েন্ট ছিল 342, স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টরে 75, অ্যাডিশনাল ফ্যাক্টরে 50। তাহলে অ্যাডিশনাল এবং স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টর যেগুলোতে তার এই যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা তাকে বোনাস পয়েন্ট পেতে সহযোগিতা করছে, সব কিছু মিলে তার স্কোর হয়ে গেল 467। তো দেখুন 342 স্কোর যেখানে বেস স্কোর, সেখান থেকে তার স্কোর হয়ে গেল 467। এর ফলে সে কী করলো, লাস্ট যে ড্র হয়েছে সেই ড্রতে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 430-এরও নিচে, এই মুহূর্তে এক্স্যাক্ট ফিগারটা মনে পড়ছে না, 430-এর নিচে ছিল সেটাই মনে আছে, যে এখানে তার স্কোর ছিল 467। তো এখানে সে গোলটা দিয়ে দিল। তার মানে বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই, আমাদের যে অডিয়েন্স ভাই বোনরাও রয়েছেন, আপনারা যখন আপনাদের পয়েন্টসগুলো ক্যালকুলেশন করবেন দেখবেন যে 342 বা 340, 380, 420 এরকম পাবেন। কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করতে পারেন তাহলে এই যে স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরস, তারপরে অ্যাডিশনাল ফ্যাক্টরস, এগুলোর মাধ্যমে আপনার পয়েন্টসগুলো কিন্তু বাড়বে। এবং এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কারণে এখানে স্পেশাল ডিসকাউন্ট বা স্পেশাল ছাড় দেওয়া হচ্ছে, অল্প স্কোরে কিন্তু এখানে পয়েন্ট পাওয়া যাচ্ছে। সেকেন্ড আরেকটি উদাহরণ আপনাকে দিব, একটি ইন্ডিয়ান ওমেনের, তিনি হচ্ছে দীপ্তি কাজল, তার বয়স হচ্ছে 33, তিনি একজন সিঙ্গেল ওমেন। তিনি হচ্ছে স্কুল টিচার ফ্রম ইন্ডিয়া। তার মাত্র 1 বছরের কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ তিনি কানাডাতে পড়াশোনা করেছেন, করে 1 বছর তিনি কানাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করেছেন এবং তার কিন্তু তার দেশে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, মোটেই তার এক্সপিরিয়েন্স ছিল 1 বছর। শি হ্যাজ এ 1 ইয়ার কানাডিয়ান কলেজ ডিগ্রি। তো কানাডাতে তিনি আবার পড়াশোনা করেছেন 1 বছর ইন আর্লি এডুকেশনের উপরে। দীপ্তির স্কোর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তিনি NCLC লেভেল 7 স্কোর উঠিয়েছেন ইন ফ্রেঞ্চ এবং CLB লেভেল 10 ইন ইংলিশ। তো তিনি ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটিতে অনেক ভালো স্কোর করেছেন। এর ফলে কী হলো, বয়স 33, 1 বছরের এক্সপিরিয়েন্স, মাত্র 1 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করার কারণে তার ঘটনাটা কী ঘটেছে দেখতে পাচ্ছেন এখানে। এজের কারণে তার পয়েন্ট হয়ে গেছে 88, এডুকেশনের জন্য পয়েন্ট পেয়েছেন মাত্র 90। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ CLB 10, তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ না, এখানে ইংলিশটা হচ্ছে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংলিশে তিনি বেশি ভালো করেছেন। আগের ব্যক্তির ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল ফ্রেঞ্চ, অর্থাৎ দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটাতে রেজাল্ট ভালো সেটা আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে চয়েস করবেন, যেটার এই স্কোর তুলনামূলক কম সেটা আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চয়েস করবেন। তো এখানে তিনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে স্কোর উঠিয়েছেন 136, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে স্কোর পেয়েছেন এখানে 12, কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সে 1 বছরের জন্য পেয়েছেন মাত্র 40। এরপরে স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টরে এখানে ওই যে ল্যাঙ্গুয়েজে যে তিনি 10 পেলেন এবং কলেজে যে কানাডাতে যে 1 বছর তিনি পড়াশোনা করেছেন এবং 1 বছর জব এক্সপিরিয়েন্স করেছেন, এখানে বোনাস পয়েন্ট পেলেন 50। অ্যাডিশনাল ফ্যাক্টরেও তার ওই যে NCLC 7 or higher in French, CLB 5 or higher in English,
এগুলোর কারণে আরও 50 বোনাস পয়েন্ট পেলেন। তো তার কোর হিউম্যান ক্যাপিটাল পয়েন্ট আসে মাত্র 366, কিন্তু স্কুল ট্রান্সফারেবিলিটি বোনাস পয়েন্ট পেয়েছেন 38 এবং অ্যাডিশনাল ফ্যাক্টরি পয়েন্ট পেয়েছেন 65। এই সব কিছু মিলিয়ে তার স্কোর হয়ে গেছে 469। এর ফলে তিনি এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ড্রতে কোয়ালিফাই করে গেলেন। তো আশা করছি এই বিষয়গুলো, উদাহরণগুলো আপনারা নিজেদের জন্য চিন্তা ভাবনা করবেন। এই বিষয়গুলো আপনাদেরকে হাতে ধরে দেখাচ্ছি আমরা। নিঃসন্দেহে এগুলো আপনাদেরকে ইনরিচ করবে, অবশ্যই ইনরিচ করার কথা। এবার আসি স্পাউস সহ একজন ব্যক্তির এক্সাম্পল আমরা এখানে আনলাম। এখানে রিমিল কান অ্যাগনেস, তার বয়স হলো 36। তিনি একজন ম্যারিড, তিনি হচ্ছে নাইজেরিয়ান নার্সকে তিনি বিয়ে করেছেন। তিনি নাইজেরিয়াতে নার্স হিসেবে তিনি জব করেছেন। 2 বছরের ফরেন এক্সপিরিয়েন্স আছে তার, এবং 1 ইয়ার ক্যানাডা, অর্থাৎ তার নাইজেরিয়াতে 2 বছরের এক্সপিরিয়েন্স প্লাস কানাডাতে তিনি 1 বছর জব করেছেন। এরপরে কি হয়েছে, হি হ্যাজ ইকুইভ্যালেন্ট কানাডিয়ান মাস্টার্স ডিগ্রি ইন নার্সিং। তার মানে তিনি, বিষয়টা আমি আরও ভেঙে বলি, সেটা হলো তিনি নাইজেরিয়াতে নার্সিংয়ের উপর পড়াশোনা করেছেন, বিএসসি নার্সিং করেছেন, করে নাইজেরিয়াতে 2 বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, করে কানাডাতে নার্সিংয়ের উপর মাস্টার্স করতে এসেছেন। মাস্টার্স করে তিনি আবার এখানে কানাডাতে আরও 1 বছর জব করেছেন রিলেটেড। এই অভিজ্ঞতা নিয়ে তিনি মাঠে নেমেছেন। হি হ্যাজ ইকুইভ্যালেন্ট কানাডিয়ান মাস্টার্স ডিগ্রি ইন নার্সিং। এরপরে কী হয়েছে, রিমিল কান স্কোর্ড ইন CLC 7, লেভেল 7 ইন ফ্রেঞ্চ এবং CLB লেভেল 8 ইন ইংলিশ। এই হলো অবস্থা। তো তার ওয়াইফ অ্যাডেস, তার ব্যাচেলর ডিগ্রি ছিল, তিনি স্কোর করেছেন CLB লেভেল 8 ইন ইংলিশ, এবং তার হচ্ছে 1 বছরের কানাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে। এই দুইজনেরই কিন্তু মোটা বেশ ভালো একটা অভিজ্ঞতা রয়েছে, পড়াশোনা রয়েছে। দুইজনেই এখানে মাঠে নেমে গেছেন। তাদের অবস্থাটা কী হয়েছে দেখুন। এখানে এজের কারণে পয়েন্ট পেয়েছেন খুবই কম, মাত্র 65, যেহেতু 36 বছর বয়স। এডুকেশনে মাস্টার্স ডিগ্রি হওয়ার কারণে 126 পয়েন্ট পেয়েছেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকেই তারা চয়েস করেছেন, এখানে 88 পেয়েছেন স্কোর। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সিতে 12 পেয়েছেন। কানাডিয়ান এক্সপিরিয়েন্সে 1 ইয়ারের জন্য 35 পেলেন। এরপরে কি হলো, স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর এডুকেশন পয়েন্ট গেইন ফর ল্যাঙ্গুয়েজ স্কিল 50, স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স পয়েন্ট ফর ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স 26, এগুলো কিন্তু বোনাস পয়েন্ট তারা পেলেন। অ্যাডিশনাল ফ্যাক্টরে আরও বোনাস পয়েন্ট পেলেন, NCLC 7 or হায়ার ইন ফ্রেঞ্চ অ্যান্ড CLB 5 or হায়ার ইন ইংলিশ 50। এরপরে ওয়াইফের কারণে এখানে ওয়াইফের ব্যাচেলর ডিগ্রি থাকার কারণে 8, এবং ওয়াইফের CLB 8 পয়েন্ট থাকার কারণে 12, এবং কানাডাতে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকার কারণে 5 পয়েন্ট পেয়েছেন। এই মিলে তাদের স্কোর আমরা দেখতে পেলাম যে তাদের কোর হিউম্যান ফ্যাক্টর প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টে 326, স্পাউস হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর 25, স্কিল ট্রান্সফারেবিলিটি 76, অ্যাডিশনাল স্কোর 50। এই সব কিছু মিলে তাদের স্কোর হয়ে গেছে 477। এইভাবেই মূলত তারা তাদের স্কোরটাকে বাড়িয়ে এখানে তারা লাস্ট যে ড্র হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস, সেখানে তারা সুযোগ পেলেন। তো আজকের আলোচনায় মূলত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম প্র্যাকটিক্যালি যে যারা অ্যাকচুয়ালি ITA পেলো কানাডাতে এই লাস্ট ড্রতে, এই ধরনের 3 ধরনের ব্যক্তিদেরকে এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যারা আমাদের আলোচনা শুনছেন, এখান থেকে নিজেদের লেসনটা নিতে পারেন যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো, ল্যাঙ্গুয়েজের এক্সপার্টাইজগুলো আপনাদেরকে কীভাবে সুপার হেল্প করবে, ম্যাজিক্যালি হেল্প করবে। তো সেই ম্যাজিকটি আরও কার্যকরী হতে পারে যদি আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করতে পারেন। কারণ হচ্ছে জেনারেল যে ড্রগুলো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু 500 নিচে স্কোর হলে আপনাদের সুযোগ নেই আপাতত, কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্টে যদি স্কোর ভালো থাকে তাহলে আপনার 426 স্কোর পেয়েও এখানেই সুযোগ পাচ্ছে। সুতরাং এই সাইটটিকে আপনারা যদি ভালো করে ফোকাস করতে পারেন, আপনার প্রয়োজন আরও 2 বছর পরে কানাডাতে আসেন, কিন্তু আপনার ফোকাসিং পয়েন্টটা থাকতে হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে, তাহলে সেটি আপনাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করবে। এই মেসেজটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে যে 310 পর্যন্ত CRS পয়েন্ট এখানে ইনক্রিজ হতে পারে আপনার এই ল্যাঙ্গুয়েজ এক্সপার্টাইজগুলোর মাধ্যমে। তো 2025 সালে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা এক্সপার্ট তাদের মধ্যে 30,000 ব্যক্তিকে এখানে সুযোগ দেওয়া হবে, যেটা আমরা যতটুকু বুঝতে পেরেছি, জেনেছি। তো এখানে আপনারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন। তো আমাদের সাথে যারা আজকে আলোচনা শুনেছেন, আশা করছি এই গাইডলাইনগুলো আপনাদেরকে হেল্প করবে। তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে স্কোর উঠালেই হয় না, আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও ভালো স্কোর উঠাতে পারেন, CLB 9, 10 এগুলো আপনাদেরকে সুপার হেল্প করবে।
আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।